প্রথম পদক্ষেপ যেটা ছিল চায়নার সফরটা, যেটা নিয়ে অনেক কল্পনা জল্পনা হচ্ছিল যে আর কি ভারতে যেটা স্বৈরাচার প্রত্যেক সময় এই কাজটা করতো ইলেকশন হওয়া পরে, এবং প্রথম ভারত হচ্ছে তার অন্য দেশে তার সফর ছিল। তো এবার অনেকে দাবির মুখে, ইন্ডিয়ার দাবির মুখে আমি জানি তাদের কাছ থেকে চিঠিপত্র পাঠিয়েছে, প্রেশার ক্রিয়েট করেছিল, কিন্তু তোয়াক্কা না করে উনি আমাদের যেটা পত্র সেটাই করেছেন, চীনে প্রথম সফর করেছেন, মালয়েশিয়া সফর করেছেন, এবং যেটা আমরা এখন পর্যন্ত জানি তিস্তা প্রকল্পটা, যেটা আমাদের দুটা প্রত্যাশা ছিল, চীনার সহযোগিতা প্রকল্পটা সম্পাদন করা হয়, এটা একটা ভালো দিক। যে প্রশ্নটা করলেন সেই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নটা খুব আমি বলবো সেন্সিটিভ প্রশ্ন। তবে আমি আমার একটা অভ্যাস আছে, আমি এটা নিয়ে খুব বেশি একটা গর্ব করি না, কিন্তু আমার ছোটকালে অভ্যাস, আমি কি কালোকে কালা, কালো সাদাকে সাদা বলেই আমি সবসময়, এই জন্য আমার উপরে অনেক খড়গ নেমে আসছে, কিন্তু আমি পরোয়া করি নাই। আমি বলবো যে শুরুতে বলবো একটু, সেটা হচ্ছে 5 মাত্র তো হলো বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পরে 5 মাসে একটা সরকারের উপরে সমালোচনা আলোচনা খুব এফেক্টিভ ভাবে করা যায় না, কারণ যেখানে 5 বছরের মেয়াদ কাজ, সেখানে 5 মাসে তারা সময় করে, 5 মাসের মধ্যে রিফ্লেকশন খুব বেশি হয় না। তবে আমার শুরুতে বলতে যে একটা ধ্বংসস্তূপ অর্থনীতি, রাজনীতি বিধ্বস্ত, প্রত্যেকটা বাংলাদেশে যে সংস্থা যেগুলো ইনস্টিটিউট সেগুলো ধ্বংস হয়ে গেছে, স্বৈরাচার 15 বছরে যাতা করে স্পৃষ্ট হয়ে, তারপরে একটা যে সরকারি হোক না কেন, তাদের সেই ক্ষমতায় বসার পরে এই দেশ থেকে আবার সেই ট্র্যাকে উঠানো একটু দুঃসাধ্য ব্যাপার, কষ্টের ব্যাপার, করা যেতে নিশ্চয়ই নেতৃত্ব নির্ভর করে। সুতরাং 5 মাসে যদি বলতে হয়, মানে আলোচনা সমালোচনা সাধুবাদ দুটাই করতে হয়। আমি প্রথমে তাদের ভালো দিকটা বলি। আমি শুরুতে বর্তমান সরকার প্রধান যে তাকে আমি ছোটকালে দেখেছি, কারণ সৌভাগ্যক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছি, ওনার নেতৃত্বে যুদ্ধ করেছিলাম, এবং ওনাকে পরিবারকে আমি সম্মুখ থেকে দেখেছি, ওনার সাথে আমি স্বাধীনতার পরেও একসাথে ওনার খুব কাছাকাছি থেকে কাজ করেছি, উনি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী প্রয়াত প্রধান খালেদা, ওনার সাথেও আমি চাকরি করেছি। ওনার চুক্তিবদ্ধ হয়ে চাকরি থেকে, আর্মি থেকে আমাকে যখন বের করে দেওয়া হলে মোহাম্মদ এরশাদ 1981 সালে তার মৃত্যু পরে, তারপর উনি যখন ক্ষমতা এসেছেন বেগম খালেদা, তখন উনি আমাকে ডেকে নিয়েছেন। তো আমি এই পরিবারটা খুব কাছের থেকে দেখেছি, আমি খুব ঘনিষ্ঠ। তবে আমি যখন যেটা ভুল ত্রুটি হয়েছে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা এসছে, ক্ষুদ্র জ্ঞানে, আমি প্রেসিডেন্ট জিয়াউকে তো আমাকে রিসার্চ করতে আমি পিছুপা হয়নি, তার সম্মুখে, তার মুখের উপরে, এবং বর্গ করে বলতে পারি এটা আমি খালেদা করেছি, বেগম খালেদা, এবং তারেক যেহেতু তার সন্তান ছোটকাল থেকে তাকে করব, এবং করবোটা কোনো আমার অন্য কোনো কারণ না, তাকে সংশোধন করার জন্যই এই সমালোচনা করব। তো ভালো দিকটা আগে বলি, সেটা হচ্ছে প্রথম দিকে যেটা আমি তাকে সমালোচনা করেছিলাম, কারণ কেন যেন মনে ছিল এই সরকার স্বৈরাচারের যে শাসন পদ্ধতি তাতে খুব বেশি একটা পরিবর্তন হয়নি। তার মূল কারণটা ছিল তার ক্যাবিনেটে যেসব উপদেষ্টা নিয়োগ করা হয়েছে মন্ত্রীদের থেকে, তাদেরকে আমার খুব বেশি পছন্দ হয়নি বেশিরভাগই। দুর্লভ কেন যে মনে হচ্ছিল প্রথম থেকে ভারতে যে আধিপত্যবাদ, তার দিকে উনি সেই মুখী হয়েছেন, কারণ অনেকগুলো কাজ আমার করার ইচ্ছা ছিল, মানুষের ইচ্ছা ছিল, প্রত্যাশা ছিল, সেগুলো পূরণ হয়নি। সাথে কয়েকটা পদক্ষেপ যেটা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই যে কতগুলি যেগুলো অধ্যাদেশ জারি করেছিল মন্তব্যের সরকার, যেমন দুর্নীতি দমন, মানবতা কমিশন সংক্রান্ত, গুম সংক্রান্ত অনেকগুলো, সেগুলো হতেছে তারা রেকটিফাই করেনি পার্লামেন্টে। তারপরে রিফর্ম যেগুলো ছিল সেই রিফর্ম গুলো পূর্ণ হয়নি। গণভোটের যেটা রায় দেওয়া হয়েছিল সেটা তরফ হইতে অ্যাকসেপ্ট করেনি, যদি তারা বলছে যে তারা কনস্টিটিউশন সংশোধন আনবে, ওইটা অবশ্য দেখার বিষয়, হয়তো আর সময় লেগে গেছে। এইসব কারণে আমার মনে হয়েছিল যে তারা সঠিক পথে চলছে না, আমার মধ্যে সেই পথে স্বৈরাচারের পথে হাঁটছে। কিন্তু ইদানিং কালে, সাম্প্রতিককালে তার কিছু কিছু পদক্ষেপ, বিশেষ করে সরকার প্রধানের, আমার কাছে মনে হয় সাধুবাদের হচ্ছে তারা দাবিদার। যেমন তার প্রথম পদক্ষেপ যেটা ছিল চায়নার সফরটা, যেটা নিয়ে অনেক কল্পনা জল্পনা হচ্ছিল যে আর কি ভারতে যেটা স্বৈরাচার প্রত্যেক সময় এই কাজটা করতো ইলেকশন হওয়া পরে, এবং প্রথম ভারত হচ্ছে তার অন্য দেশে তার সফর ছিল। তো এবার অনেকে দাবির মুখে, ইন্ডিয়ার দাবির মুখে আমি জানি তাদের কাছ থেকে চিঠিপত্র পাঠিয়েছে, প্রেশার ক্রিয়েট করেছিল, কিন্তু তোয়াক্কা না করে উনি
আমাদের যেটা প্রথম সেটাই করেছেন, চীনে প্রথম সফল করেছে, মালয়েশিয়া সফল করেছে, এবং যেটা আমরা এখন পর্যন্ত জানি তিস্তা প্রকল্পটা, যেটা আমাদের যেটা প্রত্যাশা ছিল, চীনার সহযোগিতা প্রকল্পটা সম্পাদন করা হয়, এটা একটা ভালো দিক। দ্বিতীয় ভালো দিক হচ্ছে যে গঙ্গা বাঁধ, যেটা জ্ঞানচন্দ্র ব্যানার্জি, এটার উপর আমি দীর্ঘ একটা লেখা লিখেছি, পত্র পত্রিকায় ছাপানোর বক্তব্য দিয়েছি আমি টেলিভিশনে। সেটা যে এত অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিলেন, এবং আমাদের যে বার্ষিক পরিকল্পনা আছে সেটার মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এটা নিয়ে কাজ করা শুরু করার জন্য। এবং অবশ্যই আমাদের পক্ষে, নিজের পক্ষে সম্ভব, এটা হয়তো তো চাইনার সাহায্য, অন্য দেশের সাহায্য আমাদের পাবো। তো এইটা প্রচন্ড ভারতের বিরোধিতার মুখে এই কাজটা করেছেন। তো এইটা দ্বিতীয় একটা পদক্ষেপ। তারপর অনেকগুলো চুক্তি যেগুলো করা হয়েছিল, ভারত সেই চুক্তিগুলো বাতিল করেছে। যেমন কথা প্রসঙ্গ বলি, আপনার মিরেশ্বরীতে যেটা অন্তর্বর্তী সরকার যেটা অর্থনৈতিক জোন এলাকা তাদেরকে দেওয়া হয়েছিল ইকোনমিক জোনে, সেটা বাতিল করে ওইখানে আমরা এখন যেটা জানতে পেরেছি, প্রতিরক্ষার খাতে যেসব সরঞ্জাম আমাদের ব্যবহার হয় সেগুলো উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে, সে একটা প্রকল্প নেওয়া হয়েছে। তারপরে যে টার্কির সাথে, পাকিস্তানের সাথে, অন্যান্য যে দেশগুলির সাথে যারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, শুরু করেছেন অন্তর্বর্তী সরকার, সেটা তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তো এই পদক্ষেপগুলো এবং মাঝে মধ্যে ওনার ব্যক্তিগত আচরণ, যেটা সরকার প্রধানে বিভিন্ন আলোচনায়, মন্ত্রিসভার আলোচনায়, অন্যান্য জীবনের প্রেস কনফারেন্সের মধ্যে, বিভিন্ন আলোচনার সময় যখন যান, ওনার যে কথাবার্তা আচরণ, তাতে আমার কেন মনে হয় উনি মানুষের কাছে যেতে চান, মানুষের মঙ্গলে কাজ করতে চান। আর তার বিরুদ্ধে সমালোচনা ছিল উনি যখন লন্ডনে ছিলেন অথবা ক্ষমতাবান ছিলেন না, তার মা যখন ক্ষমতা ছিলেন তখন মানুষের কিছু কিছু সত্য, কিছু কিছু হয়তো অতিরঞ্জিত, সেগুলো ছিল। মানুষ মধ্যে ভুল হয়, মানুষ শেখে ভুলের তরফ থেকে। এবং আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফে আপনি জানেন উল্লেখ করেছে, মানুষকে আমার সময় বিপদ আপদে ফেলে দিয়ে আমি এটাই তার কাছে আদায় করে যে বিপদবশে আমাকে স্মরণ করে শুদ্ধায়, নিজেকে সংশোধন করে নেয়। আমি আশা করব প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংশোধন করবেন এবং দেশকে, কারণ এখন তো উনি কোনো দলের প্রধান না, উনি পুরো জাতির হচ্ছে কর্ণধার। তো সেই অবস্থা থেকে উনি আপনার দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমার মনে হয়। আমি আশাবাদী মানুষের প্রত্যাশা পূরণ হবে। তবে একটু আমি এখানে যেটা আমি বিভিন্ন আলোচনার সভায়, টেলিভিশনে আমি কথা রেখেছি, ওনার নিজের অভিজ্ঞতা কম। বিদেশে বসে 15 বছর বা 16 বছর একটা দেশকে একটা কি বলে রাজনৈতিক দলকে পরিচালনা করা আর দেশ পরিচালনা কিন্তু এক নয়। যে কারণে আমরা ডক্টর ইউনূসকে সমালোচনা ঊর্ধ্বে রাখতে পারিনি। ওনার প্রচেষ্টা ছিল, ওর ইচ্ছা ছিল, কিন্তু অনেকে উনি ভুল করেছেন। তো তারেক রহমান অনেক ভুল করছেন, কিন্তু ভুল করার জন্য মানুষ সবকিছু সবাই জানে না। এমনকি আপনি জানেন পৃথিবীতে ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা হয়তো যুগান্তকারী পথ করছে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার, কিন্তু তারা কিন্তু, তার কারণটা কি, তাদের দেশে ইচ্ছা, প্রচেষ্টা এবং মানুষের কল্যাণে কাজ করে, এবং তার আশেপাশে লোকগুলো ছিল যাদেরকে উনি পিক আপ করছেন উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে, তারা সেই ধরনের প্রজ্ঞা ছিল, তাদের বুদ্ধিমত্তা ছিল, তাদের অভিজ্ঞতা ছিল। সেইটা কিছু আমি ঘাটতে দেখছি বর্তমান সরকারের মধ্যে। তো ওইখানে আমার একটা সমালোচনা রয়ে গেছে। অনেক সময় দলের প্রতি মমতা, মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখার দিকে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, যেটা করণীয় না। কারণ ওনার এখন মনে রাখতে হবে যে উনি দেশের কর্ণধার, জাতির কর্ণধার, কোন রাজনৈতিক দলের একমাত্র উনি দল প্রধান না। মানুষের তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারে, তার অনেকে সেবা করেছে, দুঃখের সময় তার যখন দুর্বিষহ সময় কাটছে তখন পাশে এসে যে ভালো কথা, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে দেশের যদি ক্ষতি হয়, জাতির যদি ক্ষতি হয়, এমন লোককে এমন জায়গায় যেটা মঙ্গলের মানুষের মধ্যে সে দুঃসময় বয়ে আসেন, সেটা থেকে ওনার বিরত থাকা উচিত। এই কাজগুলি যদি কোনো সঠিক মানুষের সঠিক জায়গায় যদি দেন, আমরা সামনের দিকে আমার দেশের আরো উন্নতি হবে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর ইতিবাচক কাজ হিসেবে তার কূটনৈতিক যে তৎপরতা সেটাকে চিহ্নিত করলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 15 থেকে 17 বছর প্রথমে 111 সরকার এবং পরবর্তীতে শেখ হাসিনার সরকার দিল্লির প্রতি যে দায়বদ্ধতা রেখে কাজ করেছে, অনেকেই যেটাকে দিল্লির প্রতি দাসত্ব বলে। তো বর্তমান সরকার দিল্লি মুখিতা বাদ দিয়ে বহুমাত্রিক কূটনীতির যে অসাধারণ নজির উপস্থাপন করেছেন গত 2 মাসের মধ্যে, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন এবং এই কূটনৈতিক ধারা অব্যাহত রাখা সম্ভব কিনা?
প্রথম কথা হচ্ছে তার এই যে পদক্ষেপ, যে যে নীতিটা আমরা যা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই প্রশংসা দাবিদার। এটা একটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমাদের ভূজ রাজনৈতিক এবং ভৌগোলিক যে আমাদের অবস্থান, সেই জন্য আপনি জানেন অনেক দেশের সেই দৃষ্টি আমাদের প্রতি আছেন। সবই বৃহৎ শক্তিগুলো আছে, আসামের প্রতিবেশী রাষ্ট্রগুলি, এমনকি বার্মার দেশটা সাদা, তারা এখন সামরিক দিক থেকে তাদের সৈনিকদের আপনার যুদ্ধ করার, আমি তাদের হতে ক্ষমতার কথা বলছি না, সামরিক সরঞ্জামের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি তাদের ক্ষমতাবান। তাদের আপনি বলেন যুদ্ধ জাহাজ, তারপর হচ্ছে নেভাল শিপস, অন্যান্য সরঞ্জাম, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছেন। তো তাদের কিছুটা আমাদের প্রতি সেই দৃষ্টি আছে এই বার্মার কারণে, রোহিঙ্গা ক্রাইসিস কারণে, তাদের ভিতরে যে সিভিল ওয়ার, এই কারণে। এটা একটা আছে, ভারত তো অবশ্যই আছে, বৃহৎ শক্তিগুলি আছে। সুতরাং এই কারণটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা একটা স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড আমাদের দেশ। এটা নিয়ে অনেক আলোচনা আপনি করেছেন, আমাদের বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। সেই কারণে বাংলাদেশে, যদিও অনেকে বাংলাদেশে দরিদ্র একটা দেশ, কিন্তু আমরা কিন্তু সব দিক দিয়ে দরিদ্র, কিন্তু আমি মনে করি দরিদ্র না। আমাদের দেশে মানব সম্পদ একটা মস্ত বড় সম্পদ আমাদের, এবং আমাদের খনিজ সম্পদ ইদানিং যেটা বের হয়েছে, আমাদের খনিজ প্রচুর আছে, বঙ্গোপসাগর আছে, দেশের অভ্যন্তরে আছে, অনেক সম্পদ আমাদের আছে। তো এছাড়া আমাদের অবস্থান ধরি, এই কারণে একটা প্রচন্ড চাপের মধ্যে আমরা থাকি। এই চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া কষ্টকর ব্যাপার। যে জন্য আমি আগে বললাম, একটা প্রজ্ঞার দরকার, বিচক্ষণতার দরকার, সেই জন্য ভালো মানুষগুলো আশেপাশে রাখার দরকার। তো বাংলাদেশ এখনো যেটা করেছে, আমি দেখছি তারা মোটামুটি একটা সেই ধরনের একটা পরিচয় দিচ্ছে না এখন পর্যন্ত। এটা রাখতে পারবেন কিনা, বজায় রাখতে পারবেন, এটা আপনার প্রশ্ন আছে। এখানে আমরা একটা বিষয় স্যার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, যেটা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেছেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে আবার চীন, আবার পাকিস্তান, তুরস্ক, এই যে বহুমুখী কূটনীতির খেলা, সেই খেলাতে কিন্তু বাংলাদেশ একটা রোল প্লে করছে। তো এখন এটার ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেখানে প্রতিবেশী ভারত বারবার এইসব সম্পর্ক নিয়ে অস্বস্তি প্রকাশ করছে। দেখুন, আমাদের চারপাশে ভারত একদম বেষ্টন করে রেখেছে। তো ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা কি আমাদের এই কূটনৈতিক যে যাত্রা, সেটাকে অব্যাহত রাখতে পারবো? আপনি কি মনে করেন, নাকি আবার নতুন কোনো এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে? ষড়যন্ত্র সবসময় থাকবে, ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে আমাদের দেশের প্রতি। এবং যে কারণটা সেরকম আমি কিছুক্ষণ আগে অল্প পরিসরে কথা বললাম, থাকবে। ভারতের চেষ্টা থাকবে যে স্বৈরাচার আমলে যে আমরা এটা কর রাষ্ট্রতে ছিল, এটা সেই জায়গা মধ্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটা তো বলার অপেক্ষা না, বাংলাদেশের এখন জনসংখ্যা পুরো বিশ্ব জানে আমাদের যে 15-16 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরা কিছুই পাইনি, আমরা দিয়েছি। এবং স্বৈরাচারে হাসিনা যে মুখ থেকে বেরোচ্ছে, ভারতকে আমরা যা দিয়েছে, ভারত কখনো এটা ভুলে যেতে পারবে না, পাওয়ার আগেই দিয়েছে। তো সেইখানে একটা সুবিধা, একটা অবস্থান থেকে বাংলাদেশ এখন চোখে চোখ রাখিয়ে কথা বলে এবং তাদের নিজের স্বার্থটা তারা হতে দেখে রাখার চেষ্টা করছে, সেটা ভারত কখনো পছন্দ করবে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি জানেন এটা ইতিহাসে আছে, সেটা হচ্ছে এখন শুধু নয়, ভারতের জন্মের আগে যখন ভারতে যে হিন্দুত্ববাদ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার সাথে আরএসএস জড়িত, এই আরএসএস এ কিন্তু অনেক আগের থেকে 1925 সালে যখন হিন্দু আপনার একটা সভা হয়েছিল, যাদেরকে হিন্দু সভা পরিচিত হয়, সেখানে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল অখণ্ড ভারতের কথা। এবং অখণ্ড ভারতের কথা আপনার যেটা হচ্ছে আপনার বিজেপি সরকার প্রকাশ্যভাবে তারা বলে বেড়াচ্ছে, এবং কংগ্রেসে কিন্তু টেবিলের নিচে এটা বলেছে, সবাই কিন্তু লালন করে। তো ভারতের আমাদের প্রতি যে আধিপত্য বার্তা তারা একটু বজায় রাখবে, সবসময় রাখার চেষ্টা করছে, সামনে করবে। তো এই চোখ রাঙানি আধিপত্যবাদ আপনার দূরে ঠেলে দিয়ে নিজের অবস্থা ধরে রাখা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই যেটা আমাদের নীতিটা প্রকাশমূর্তি বলে, সেটা কঠিন হবে কিন্তু সম্ভব। আপনি যে প্রশ্ন সম্ভব কেন, অবশ্যই সম্ভব। এবং সম্ভব কি মানে এই ব্যাপারে কিছু লেখালেখি করেছিলাম। changetv.press
এক ফোঁটা হলুদও নেই।